স্যার আমরা আপনাদের কথা শুনতে পাচ্ছি না স্যার। স্যার আমরা শুনতে পাচ্ছি না স্যার এখনো স্যার। হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার এখন আমরা। শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার এখন শুনতে পাচ্ছি স্যার। ওকে ওকে, ঠিক এটা ওই স্টুডেন্ট একটা হচ্ছে না স্যার। একটা সমস্যা তৈরি হয়েছে স্যার। আমি দিচ্ছি। না, এটা ওনার বাম হাত। হাতে ধরে লাগেও থাকে না আমার ওখানে লাগে লাগছে কিছু। কানের ভিতরে ঢুকে জমা। হ্যালো হ্যালো, ইয়েস স্যার আমরা শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আমার স্লাইড গুলো কি দেখা যাচ্ছে? আপনাকে দেখতে পান? স্লাইড গুলো আসছে স্ক্রিনে? জি স্যার দেখা যাচ্ছে স্যার স্লাইড। দেখা যাচ্ছে না? আমরা শুরু করি। ওদিন তো দেরি হয়ে গেছিল, আজকে একটু দেখি ঝামেলা। ওদিন তো আমরা নিউনাটাল জন্ডিস নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম। হ্যাঁ, আমরা অনেকটা পড়িয়েছিলাম। আমরা মানে ইটিওলজি পর্যন্ত গিয়েছিলাম যে নিউনাটাল জন্ডিসের। আমরা পরেরটা শুরু করি ওখান থেকে। আমরা এই গতকাল যেটা হচ্ছে যে কমন কজেস অফ নিউনাটাল জন্ডিস আমরা এটা ডিসকাস করেছিলাম। তার ভিতরে মোস্ট কমন কজেস বলেছিলাম যে ফিজিওলজিক্যাল জন্ডিস, আর আদার দেন ফিজিওলজিক্যাল জন্ডিসের ভিতরে আমরা ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি বলেছিলাম, যেটা ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটির ভিতরে মানে ওই পুরোটাকে যেটা আমি বলি যে আদার দেন ফিজিওলজিক্যাল জন্ডিসের যে কমন কজটা এটা হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্নের ভিতরে কমন কজ হচ্ছে ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি, যেটা আর এইচ এপিএন মাইনর ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি। মানে নিউনেটে দেখা যাচ্ছে যে ইন ইউটেরাসে আপনার হিমোলাইসিস হয়, হিমোলাইসিসে বাচ্চার জন্ডিস হয়।
সরি, এবারে কমন কজের ভিতরে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, যেটা আদার দেন ফিজিওলজিক্যাল জন্ডিস, আর আমরা ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি এন্ড আদার দেন ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি, যেটা ছিল হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নের ভিতরে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি হচ্ছে আরএস ইনকম্প্যাটিবিলিটি, এবি ইনকম্প্যাটিবিলিটি। হ্যালো 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 স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, কন্টিনিউ করি। হ্যাঁ আমি কন্টিনিউ করি। ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি ছিল আরএস, এবি আর মাইনর ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি। তো এটা নিওনেট ইউনিটেরও কিন্তু হিমোলাইসিস হচ্ছে। হ্যাঁ, হিমোলাইসিস হওয়ার পরে দেখা যাচ্ছে যদি মাইল্ড টু মডারেট ডিগ্রি হিমোলাইসিস হয়, বাচ্চাগুলো মায়ের পেটের ভিতরে অতটা সমস্যা হয় না, কিছুটা অ্যানিমিয়া জন্মগ্রহণ করে, আর হচ্ছে জন্ডিস নিয়েও অল্প জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করতে পারে, born with mild jaundice and anemia। এটা প্লাসেন্টাই এটাকে এই যে বিলিরুবিন লোডটা এটাকে আপনার এক্সিড করে ফেলে, কিন্তু ডেলিভারি হওয়ার সাথে সাথে এই লোডটা মানে যেহেতু বেবির উপরে পড়ে যায়, নিউবর্নের উপরে, সে এটাকে হ্যান্ডেল করতে পারে না। তাহলে হচ্ছে যে পরে শর্ট টাইম এই জন্ডিস বিলিরুবিন লেভেল বেড়ে যায় এবং বেবির অ্যানিমিয়াও অ্যাপিয়ার করে। আর এটা হচ্ছে যেহেতু বিলিরুবিন আমরা জানি আনকনজুগেটেড বিলিরুবিন, আমার বেবিটাকে বেশি বড় হলে আমরা জানি ব্রেন ড্যামেজ হয়, যেটা বিলিরুবিন এনকেফালোপ্যাথি কার্নিট্রাস, সেজন্য আমাদের এটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করতে হয়, ট্রিটমেন্ট করতে হয়, যাতে লেভেলটা অত ডেঞ্জার জোনে না পৌঁছায়। তাহলে হচ্ছে মোস্ট কমন মানে কজ অফ আদার নন ফিজিওলজিক্যাল জন্ডিস, প্যাথোলজিক্যাল জন্ডিস, সেটা হচ্ছে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। তার ভিতরে হচ্ছে মেনলি আমরা পরীক্ষা বলবো যে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি। ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটির ভিতরে অবশ্যই আরএইচ বলতে হবে, দেন হচ্ছে এবিও, আর যেটা দেখা যাচ্ছে আরএইচও না আবার এবিও না, তাহলে আর একটা হচ্ছে মাইনর ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি এটা। দেন হচ্ছে যে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি ছাড়া হচ্ছে কিছু এনজাইম ডেফিসিয়েন্সি, যেটা G6PD ডেফিসিয়েন্সি হতে পারে, পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি হতে পারে। এই একটা গ্রুপ নিওনেটাল পিরিয়ডেই আপনার নিওনাটাল জন্ডিস হিসাবে, নিওনাটাল অ্যানিমিয়া হিসাবে প্রেজেন্ট করে। তারপরে হচ্ছে যে এটা ছাড়া হচ্ছে আরবিসি মেমব্রেনে যদি ডিফেক্ট থাকে, আমরা জানি যে বড়দের হেরিডিটারি স্পোরোসাইটোসিস একটা রোগ, এটা কিন্তু নিওনেটেও প্রেজেন্ট করে নিওনাটাল জন্ডিস হিসাবে, হিমোলাইটিক অ্যানিমিয়া হিসাবে বা হিমোলাইটিক জন্ডিস, এটা আমরা নিওনেটাল পিরিয়ডে পাই। আর অ্যাজ হোল যে কোনো বেবি যদি সেপসিস নিয়ে জন্মগ্রহণ করে, বর্ন উইথ সেপসিস, তাহলে আমরা তার জন্ডিস পাবো, বা জন্মের পরে যদি জন্ডিস হয় তাহলে আমরা মানে সেপসিস হয় তাহলে সে জন্ডিস করবে। তাহলে এইটা হচ্ছে যে আমার কমন কজেস অফ নিওনেটাল জন্ডিস। এটা প্যাথোলজিক্যাল জন্ডিস, যেটা আমরা জানি যে জন্মের পর পরে একেবারে 24 ঘন্টার ভিতরে সাধারণত চলে আসে। বলছিলাম যে ইউনিটেরও কিন্তু এই প্রসেসটা আছে, কিন্তু মার মানে প্লাসেন্টা এটাকে লেভেলটাকে কমায় রাখে, নিয়ার টু দ্য নর্মাল, জাস্ট অ্যাবাউট দ্য লেভেল অফ নর্মাল, অতটা তেমন ক্ষতি হয় না। কিন্তু এক্সট্রিম লেভেলে যদি হিমোলাইসিস হয়, তাহলে আমরা পড়ে এসেছি যে ইরাস্টোব্লাস্টোসিস ফিটালিস বা হাইড্রোস ফিটালিস, মানে এত বেশি হিমোলাইসিস হয়েছে যে অ্যানিমিয়া হয়ে বাচ্চাটা হার্ট ফেলিয়ার হয়, ওইটা আমরা পেতে পারি। ওটা কিন্তু খুবই এক্সট্রিম লেভেলে, সিভিয়ার লেভেলে। কিন্তু যেটা মাইল্ড টু মডারেট ডিগ্রি হিমোলাইসিস হয়ে যায়, সেটা কিন্তু এরকম হাইড্রোস ফিটালিস নিয়ে আসে না, জাস্ট জন্মের পরপরই জন্ডিস নিয়ে আসে, অ্যানিমিয়া নিয়ে আসে। ওকে, যে জন্ডিসটা তাহলে হচ্ছে যে 24 ঘন্টার ভিতরে আসে, এটা হচ্ছে সিভিয়ার জন্ডিস। এইতে পরবর্তীতে যেহেতু জন্ডিসের লোডটা বেশি, এত অল্প সময়ে জন্ডিসটা এটা এক্সটেন্ড করে। এটা সাধারণত প্রথম 1 সপ্তাহ বা 7 থেকে 10 দিন এটা এক্সটেন্ড করে। তো এটার ভিতরে হচ্ছে যে আমরা এটাও একটা কজ যে বেশি প্যাথোলজিক্যাল জন্ডিস পরবর্তীতে জন্ডিস হিসাবে আমাদের কাছে আসবে 3 দিন, 4 দিন বা 5 দিন বা 7 দিন বয়সে। এছাড়া যদি আমি 48 ঘন্টার পরে যে প্রথম ইম্পর্টেন্ট কজ অফ জন্ডিস, সেটা হচ্ছে অবশ্যই ফিজিওলজিক্যাল জন্ডিস। আমরা বলেছি যে 3 দিন বয়সে আসে, 48 ঘন্টা পর থেকে এটা আস্তে আস্তে বাড়ে 4 থেকে 5 দিন, তারপরে আবার 4 থেকে 5 দিন বা 6 দিন, তারপরে আবার আস্তে আস্তে এটা কমে যায়। ঠিক আছে, কমে হচ্ছে 8 থেকে 10 দিনের ভিতরে নর্মাল লেভেলে চলে আসে। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কজ। এটা হচ্ছে এই সময় অন্য কারণেও জন্ডিস গুলো আসতে পারে। যদি তার সেপসিস আসে, তার যদি কোনো এনজাইম ডেফিসিয়েন্সি থাকে, আমরা সেদিন বলেছিলাম যে ক্রিগলার-নাইজার সিনড্রোম, এটা হচ্ছে টাইপ 1, টাইপ 2 আছে, অ্যাডাল্ট পড়াবে এটা মেডিসিন, ইন্টারনাল মেডিসিনে। টাইপ 1, টাইপ 2, টাইপ 1টা হচ্ছে বেশি সিভিয়ার। ঠিক আছে, টাইপ 1টা বেশি সিভিয়ার, সেগুলো হচ্ছে যে নিওনাটাল পিরিয়ডে অনেক বেশি জন্ডিস, যেটা হচ্ছে লিস্টোকার্নিটারাস এবং 25, 30, 35 লাইক দিস, এত বেশি লেভেলে জন্ডিস হতে পারে। কিছু মেটাবলিক ডিসঅর্ডার আরো আছে যে গ্যালাক্টোসিমিয়ামে প্রেজেন্ট, বাট দিস ইজ নট এ কমন কজ। তাহলে কমন কজের ভিতরে আমি অবশ্যই জন্ডিসের বলবো ফিজিওলজিক্যাল জন্ডিস, যেটা দেন হচ্ছে যে হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন এন্ড সেপসিস। এন্ড আরেকটা যে জন্ডিস আছে
এটা হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস, একটা জন্ডিস আছে ফিজিক্যাল জন্ডিস যেখানে শেষ হয়ে যাওয়ার কথা 8 থেকে 10 দিন, এইটা এক্সটেন্ড করে আফটার 2 to 3 মান্থ, যেটা হচ্ছে ফিজিক্যাল জন্ডিসের ভিতরে মতোই একটা আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া, বেবি আদারওয়াইজ ওকে থাকে, তার কোনো সেপসিস বা আদার কোনো ডিজিজের ম্যানিফেস্টেশন থাকে না, সেটা একটা টার্ম আছে ব্রেস্ট মিল্ক জন্ডিস। আমরা একটু পরে দেখবো যে প্রলং জন্ডিসের একটা কজ আছে। প্রলং জন্ডিসের কয়েকটা কজের ভিতরে কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার প্রলং জন্ডিস মানে যে জন্ডিসটা পারসিস্ট করে বা এক্সটেন্ড করে বিয়ন্ড 14 ডেজ, মানে 14 দিনের পরে জন্ডিস পারসিস্ট বিয়ন্ড 14 ডেজ, 14 দিনের বেশি যে জন্ডিসটা পারসিস্ট করে সেটাকে আমরা পারসিস্টেন্ট জন্ডিস বা প্রলং জন্ডিস বলবো। আর প্রলং জন্ডিসের ভিতরেও ভাগ আছে, যেটা হচ্ছে কনজুগেটেড ফ্রাকশন, মানে আনকনজুগেটেড ফ্রাকশন যেটা বাড়ে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কজ হচ্ছে যে আমার কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। আমার একটা বাচ্চা যদি 14 দিনের বেশি বয়স আসে, তার যদি জন্ডিস নিয়ে পারসিস্ট করে, জন্ডিস থাকে, তাহলে হচ্ছে যে আমাদেরকে অবশ্যই ইমপ্রেসিস দিতে হবে যে জন্ডিসটা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আছে কিনা, কারণ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কিন্তু ভেরি আর্লি ডিটেকশন করা দরকার, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে যে ব্রেন ডেভেলপমেন্টের সাথে আমরা জানি জড়িত। যদি আনট্রিটেড থাকে, it remain untreated, a case of congenital hypothyroidism leads to মেন্টাল রিটার্ডেশন। সেটা পরবর্তীতে যে দেখা গেছে যে আমাদের স্টাডিতে দেখা যাচ্ছে যদি 60 ডেজ মানে 2 মাসের পরে যদি নিউরোলজি যখন জন্ডিস ডিউ টু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আমরা ডিটেক্ট করি, মানে ডায়াগনোসিস করি এবং ট্রিটমেন্ট করি, তার কিন্তু মেন্টাল ফাংশনটা যেটা কগনিশন আমরা যেটা বলছি, আমরা ডেভেলপমেন্টের উপরে এসেছি, কগনিশনটা কিন্তু ইম্পেয়ার হয়ে যাবে, এটা কিন্তু রিকভারি হবে না। কিন্তু আর্লি যদি আমরা ডিটেক্ট করতে পারি এবং যদি থাইরক্সিন আমরা শুরু করতে পারি, তাহলে বেবি কিন্তু নর্মাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা আমরা ইনশিওর করতে পারবো। সো যে স্ক্রিনিং কোর বেবি 14 days old or more প্রেজেন্ট উইথ নিউরোটাল জন্ডিস, তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে হাইপোথাইরয়েডিজম আছে কিনা মাথায় রাখতে হবে এবং তার ফিজিক্যাল সাইন গুলো আমরা শিখে নেবো, পরে দেখবো, এবং তাকে আমরা কিন্তু থাইরয়েড ফাংশন টেস্ট করে কনফার্ম করবো। যদি একটু সাসপেক্ট করি তাহলে কিন্তু পরীক্ষাটা করে নিতে হবে, এটা কিন্তু কখন মানে না রেখে মানে এটা স্ক্রিন না করে কিন্তু ছাড়া যাবে না। আর আরেকটা হচ্ছে প্রলং জন্ডিসের, যেটা হচ্ছে যে ব্রেস্ট মিল্ক জন্ডিস, আমি বলেছিলাম ব্রেস্ট মিল্ক জন্ডিস আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া, এটা হচ্ছে ব্রেস্ট মিল্কের ভিতরে কিছু কনস্টিটিউয়েন্ট থাকে যেটা হচ্ছে বিলিরুবিন মেটাবলিজমকে কিছুটা ইন্টারফেয়ার করে, ফলে এটা হচ্ছে পারসিস্টেন্ট জন্ডিস হিসেবে বা প্রলং জন্ডিস হিসেবে পারসিস্ট করে। হচ্ছে ব্রেস্ট মিল্কের ভিতরে কন্টেন্ট থাকতে পারে কি একটা ধরনের এনজাইম, যেটার নাম হচ্ছে বিটা গ্লুকুরোনাইডেস নামক একটা এনজাইম থাকবে, সেটা হচ্ছে যে বিলিরুবিনকে মেটাবলাইট করে, যেটা ওইটা মেটাবলাইট করে আবার ইন্টারহেপাটিক সার্কুলেশনে চলে আসে। ব্রেস্ট মিল্কের ভিতরে থাকে, বেবির ইন্টেস্টাইনাল সিক্রেশনের ভিতরে থাকে, তাহলে যে মায়ের, সব মায়ের এটা হবে না, তাহলে যে মায়ের ব্রেস্ট মিল্কে বিটা গ্লুকুরোনাইডেস বেশি আছে বা যে বেবির নিউবর্নের ইন্টেস্টাইনাল সিক্রেশন বেটা গ্লুকুরোনাইডেস বেশি আছে, সেটা হচ্ছে যেটা লিভার থেকে কনজুগেশন হয়ে যেটা কমন বাল্টার ইন্টেস্টাইনে আসলো, এই বিলিরুবিনটার উপরে সে act on the bilirubins and convert to the such a form that can enter into the intrahepatic circulation, ফলে সেরাম বিলিরুবিন লেভেল বেড়ে যাবে। এটা ব্রেস্ট মিল্ক জন্ডিস, এটা হচ্ছে বেবি কিন্তু ক্লিনিক্যালি ওকে থাকে, কোনো তার সিস্টেমিক ডিজিজের কোনো ম্যানিফেস্টেশন থাকে না, হি ইজ ডুইং ওয়েল, তার কোনো সমস্যা থাকে না। আমরা যদি সমস্ত ইনভেস্টিগেশন করি, অল ইনভেস্টিগেশন নরমাল এক্সপেক্ট দ্য ইনক্রিজ লেভেল অফ আনকনজুগেটেড অর ইনডাইরেক্ট বিলিরুবিন লেভেল, তার লিভার ফাংশন ভালো, তার নো সেপটিক স্ক্রিনিং করলে আমরা কোনো সাইন সিমটম পাবো না, সেপসিসের ক্লিনিক্যালি পাবো না এবং ল্যাব ফাইন্ডিংও আমরা পাবো না। তা বেবি এই জন্ডিসটাও ফিজিওলজিক্যাল জন্ডিসের মতো, ফিজিওলজিক্যাল জন্ডিস যেখানে শেষ হয়েছে 8 থেকে 10 দিনের মধ্যে শেষ হয়ে যায়, আবার ব্রেস্ট মিল্ক জন্ডিস যেটা হচ্ছে যে ওই ফিজিওলজিক্যাল জন্ডিসটা শেষ না হয় এটাই কন্টিনিউশন করে, কিন্তু এটাও এক পর্যায়ে শেষ হয়ে যায়, যে 1.5 মাসে শেষ হয়ে যায়, চলে যায়, ডিসঅ্যাপিয়ার করে যায়, আবার কারো 2 মাস, কারো 3 মাস এরকম লাগে, এবং এটা হয়ে যায়। তো ব্রেস্ট মিল্ক জন্ডিসটা কোনো অত সিভিয়ার না, কিন্তু কারো কারো ক্ষেত্রে বেশি লেভেলে সেরাম বিলিরুবিন লেভেল রিচ ইভেন more than 25 milligram 30 milligram per DL, in that case serum bilirubin level সেক্ষেত্রে আমার কমানোর জন্য ব্যবস্থা নেওয়া হয়, মানে আমরা ফটোথেরাপি, যেটা আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বাড়ে, আমরা ফটোথেরাপি যদি দিই তাহলে দেখা যাচ্ছে সেরাম বিলিরুবিনটা কমাতে সহায়তা করে। তাহলে হচ্ছে প্রলং জন্ডিসের ইম্পর্টেন্ট কজ হচ্ছে যদি আনকনজুগেটেড বিলিরুবিন লেভেল বাড়ে, অবশ্যই মনে রাখতে হবে এটা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম কিনা, দ্বিতীয় হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস কিনা।
ব্রেস্ট মিল্ক জন্ডিস মিস হলে অত পরবর্তীতে অত বেশি ক্ষতি হবে না, কিন্তু একটা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটা ফ্যামিলিকে একটা বার্ডেন আমরা দিয়ে দেবো, যেটা ইম্পেয়ার্ড মেন্টাল রিটার্ডেশন বেবি আমরা পাই যাবো। হ্যাঁ, ফলে আমাকে বি কশাস অ্যাবাউট দ্য কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। আর যেটা হচ্ছে এক্সট্রা biliary, যেটা আমরা জানি যে একটা হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিন লেভেল যেটা বাড়ে, আমরা বিলিরুবিনের দুটো, একটা হচ্ছে টোটাল সেরাম বিলিরুবিন দেখি, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট লেভেল দেখি, ইনডাইরেক্ট বিলিরুবিন লেভেল, আর একটা হচ্ছে ডাইরেক্ট বিলিরুবিন লেভেল দেখি। তা ডাইরেক্ট বিলিরুবিন লেভেল যেটা লিভারে কনজুগেশন হয়েছে কিন্তু কমন বাইল ডাক্ট দিয়ে ইন্টেস্টাইনে চলে আসার কথা, এক্সক্রিশন হওয়ার কথা, এটা কোনো কারণে যদি ডেভেলপমেন্টালি এই বাইল ডাক্টটা ডেভেলপমেন্ট না হয়, এটা বড় একটা গ্রুপ আছে, এটার নাম হচ্ছে biliary atresia, অথবা লিভারের biliary সিস্টেমটাই পজিটিভ থাকে ডেভেলপমেন্টালি, যেটা থাকার কথা ছিল অ্যানাটমি, biliary এবং ফিজিওলজিক্যাল ফাংশন, biliary ক্যানালিকুলার সিস্টেমের ল্যাক অফ biliary সিস্টেম ডেভেলপমেন্টালি, এটা একটা গ্রুপ আছে, ইন্টারহেপাটিক biliary পজিটিভ বলে একটা। তো এরকম কিছু রোগ আছে, তার biliary atresia আছে, অথবা যদি ইন্টারইউটেরাইন লাইফ বা নিওনাটাল লাইফে যদি হেপাটাইটিস হয়, তারও কনজুগেটেড হাইপারবিলিরুবিন প্রেজেন্ট করে। যেমন কমন কজ অফ ইন্টারহেপাটিক হেপাটাইটিস হচ্ছে টস ইনফেকশন, আমরা জানি মায়ের যদি টস ইনফেকশন হয়, সাইটোমেগালো ভাইরাস, হিস্টোপ্লাজমোসিস, এগুলো যদি ইনফেকশন হয়, রুবেলা ভাইরাস ইনফেকশন হয়, তাহলে হচ্ছে তার হেপাটাইটিস হতে পারে, তার হচ্ছে যে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া সাধারণত বাড়ে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট কজ, কিন্তু আমরা পরীক্ষায় সাধারণত যেটা আমরা ধরি হচ্ছে biliary এক্সট্রাহেপাটিক biliary atresia, এটা হচ্ছে ফিফথ ইয়ার স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। যদি কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়ার একটাও কজ বলা জিজ্ঞাসা করে, মানে বলতে হয়, তাহলে হচ্ছে biliary atresia বলতে হবে। 2 নম্বর হচ্ছে কোলিডোকাল সিস্ট, 3 নম্বর হচ্ছে ইডিওপ্যাথিক নিওনাটাল হেপাটাইটিস বা আদার দ্যান নিওনাটাল হেপাটাইটিস, অন্য কোনো কারণে যদি হেপাটাইটিস হয়, এটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে। এটাও পারসিস্ট করে প্রলং জন্ডিস হিসাবে বা পারসিস্টেন্ট জন্ডিস হিসাবে। আবার বলতেছি, প্রলং জন্ডিস হচ্ছে যে জন্ডিসটা জন্মের পরপরই হয়েছে, এটা 2 দিন 3 দিন বয়স হতে পারে, এটা যদি পারসিস্ট করে যায় 14 দিনের পরে, এটাকে আমরা প্রলং জন্ডিস বা পারসিস্টেন্ট জন্ডিস বলবো। আর কোলেস্টেসিস মানে যেটা কনজুগেটেড হাইপারবিলিরুবিন আমরা সাসপেক্ট করবো, এরকম জন্ডিসটা প্রলং জন্ডিস পাবো, এবং মা বলবে যে তার বেবিটা যে স্টোল পাস করে, সেই স্টোলটা অনেকটা সাদা ক্লে কালার বা হোয়াইটিশ কালার হবে। আমরা যদি জন্ডিসের একটা বাচ্চা পাই, তার যদি বায়োল হবে যদি এরকম ক্লে কালার বা হোয়াইটিশ স্টোল পাস করে, তাহলে আমরা ধরে নিয়ে হচ্ছে যে এটা biliary atresia বা ইডিওপ্যাথিক নিওনাটাল হেপাটাইটিস। এরকম biliary atresia মানে হচ্ছে কমন বাইল ডাক্টটা নাই, ডেভেলপমেন্টালি এটা তৈরি হয় নাই, কোনো বাইল ডাক্ট তৈরি হয়নি, এটা জাস্ট একটা সলিড স্ট্রাকচার হিসাবে রয়েছে, ফেলিওর টু ক্যানালাইজেশনস অফ দা biliary সিস্টেম, এটা জাস্ট একটা অ্যাট্রেটিভ পার্ট হিসাবে রয়েছে, ফলে লিভার থেকে বিলিরুবিনটা যে কনজুগেটেড বিলিরুবিন যে যাওয়ার কথা ইন্টেস্টাইনে, এটা যেতে পারে না। ফলে আমরা জানি যে ফিকাল ম্যাটারে যে কালার যেটা হয় সেটা হচ্ছে বাইল পিগমেন্ট বা বাইল সল্ট, বাইল পিগমেন্টের জন্য যদি বাইলই যদি না আসতে পারে, তাহলে হচ্ছে স্টোলটা পেল কালার হয়। তাহলে হচ্ছে যে জন্ডিস উইথ পেল স্টোল, এটা হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে biliary atresia, একটা প্রলং জন্ডিস। আর যদি এমন রোগী হয় যে biliary atresia-তে যেহেতু বাইল সিস্টেমটাই ডেভেলপ হয় নাই, কমপ্লিটলি অ্যাবসেন্স biliary atresia, সেটা হচ্ছে পারসিস্টেন্টলি এরকম ক্লে কালার বা পেল কালার স্টোল পাবো। আর যদি ইডিওপ্যাথিক নিওনাটাল হেপাটাইটিস হয়, মানে হেপাটাইটিস হচ্ছে কিন্তু biliary ড্রেনেজ ওকে, কমন বাইল ডাক্ট ওকে, তাহলে ইন্টারমিটেন্টলি যে পেল স্টোলটা ইন্টারমিটেন্টলি পাবো। আর প্রলং জন্ডিস একটা যদি পাই যে সে জন্ডিস আছে 14 দিনের বেশি পারসিস্ট করতেছে, বাচ্চার বয়স 1 মাস বা লাইক দিস, বেবি দেখা যাচ্ছে যে বাউল হ্যাবিটটা 2 দিন 3 দিন 4 দিন পর বাউল হ্যাবিট মানে বাউল পাস করে, তারপর হচ্ছে যদি স্টুল কালার কন্টিনিউয়াসলি যদি ইয়েলো থাকে, তাহলে এইটা কিন্তু আমার একটু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আমাকে একটু চিন্তা করতে হবে, যে বেবির স্টুল কালার হচ্ছে ইয়েলো কালার, কিন্তু কয়েকদিন পর পায়খানা করে, এটাকে অনেকটা কনস্টিপেশন বলা যায়, এবং কনস্টিপেশন এবং জন্ডিসটা প্রলং হচ্ছে, তাহলে হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আছে কিনা আমরা এটাকে সাসপেক্ট করবো এজ এ কেস অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। দেন আমরা আদার ফিজিওলজিক্যাল এক্সামিনেশন করবো, ফিজিক্যাল এক্সামিনেশন করবো, দেন হচ্ছে ইনভেস্টিগেশন করবো। তাহলে হচ্ছে যে অ্যাজ ওয়েল আমি কমন কজেস অফ নিউরাল জন্ডিস আমরা এটা ডিসকাস করে ফেললাম। এরপরে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্যারেক্টারিস্টিক্স অলরেডি আমি বলে ফেলেছি, এটা ফিজিওলজিক্যাল জন্ডিস। কখন আমরা জন্ডিসটা, ফিজিক্যাল জন্ডিস আমি বলেছি যে 48 ঘন্টা বয়সের পরে জন্ডিস অ্যাপিয়ার করবে বেবি, মানে 3 দিন 4 দিন 3 দিন বয়সে। এটার ইনসিডেন্স কত দেখেন, এটা অ্যারাউন্ড 60%, 50 to 60% টার্ম বেবি, এটা টার্ম নর্মাল বার্থ বেবি, অ্যারাউন্ড 60% বেবি নিওনাটাল জন্ডিস
ডেভেলপ করবে এবং যত প্রিটার্ম হবে তার পার্সেন্টেজ কিন্তু আরো বেশি জন্ডিস হওয়ার। আপনার কি আমাকে শুনতে পাচ্ছেন? আছেন আমার সাথে? হ্যালো হ্যালো জি স্যার। কন্টিনিউ করি, আপনারা শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ, হ্যাঁ। আমরা জি, আচ্ছা, তা আমরা ফিজিওলজিক্যাল জন্ডিসের যেটা আমরা বলছিলাম টার্ম বেবিতে 60% ক্ষেত্রে হয়। এটা কবে when it appear around থার্ড ডে বিয়ন্ড 48 আওয়ার্স, থার্ড ডে এটা অ্যাপিয়ার করে। এটা একটা ন্যাচারাল কোর্স আছে, 5 to 6 ডেজ পর্যন্ত এটা লেভেলে বাড়বে, দেন একটা প্লাটো ফেজ, আর বাড়বে না, জাস্ট স্ট্যাটিক থাকবে 1 থেকে 2 দিন, দেন 8 to 10 ডেজ এর ভিতরে আবার কামস টু দা নর্মাল। নর্মাল কত, মানে ক্লিনিক্যাল এভিডেন্স হওয়ার জন্য জন্ডিস আমার নিওনেটে লাগিয়েছে 5 মিলিগ্রামের 5 milligram per DL or more, 5 to 7 milligram per DL, যাতে তার ফেশিয়াল এক্সপ্রেশনে জন্ডিস আমরা দেখি, এটা বায়োকেমিক্যাল ল্যাব টেস্ট করলে দেখা যাচ্ছে 5 to 7 milligram per DL হয়। এখানে হচ্ছে তাহলে এরকম এই যখন কেমিক্যালি বায়োকেমিক্যাল মানে ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা দেখবো যে তার ফেসটা জন্ডিস না, অর্থাৎ তার লেভেল হচ্ছে 5 মিলিগ্রাম পার ডিএল কম হয়ে যাবে, অর্থাৎ 8 থেকে 10 মিলিগ্রাম পার ডিএল। এবং এটা ইনসিডেন্স আবার বলছি, পরীক্ষা খুব ইম্পর্টেন্ট, 50 to 60% টার্ম দেবে। আর যত বেশি প্রি টার্ম হবে তত বেশি তার কিন্তু এই ফিজিক্যাল জন্ডিসটা হওয়ার আরো বেশি। আমি যদি 30 উইকস এর একটা বেবি দেখি, তাহলে হচ্ছে নিয়ার অ্যাবাউট 100% বেবি তার কিন্তু জন্ডিস ডেভেলপ করবে। মানে এখানে 100টা বেবির ভিতরে টার্ম বেবি হলে দেখা যাচ্ছে যে এটা সবাই কেন ডেভেলপ করে না, কারণ এটা সিস্টেম জন্ডিসে মানে সবারই তো একই রকম না ডেলিভারি হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি নাই, কারো হয়তো ক্যাপাবিলিটি ভালো, দেখা যাচ্ছে ক্লিনিক্যাল এভিডেন্ট হওয়ার আগে এটা এক্সক্লুশন হয়ে যায়। আমরা ফিজিক্যাল জন্ডিসের কজ আমরা চিন্তা করি, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এমবিবিএস লেভেলে আমাকে জানতে হবে। এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি অফ দ্য ফিটাস এন্ড নিউবর্ন। ইন ইউটেরো যখন ছিল তার যে বিলিরুবিন লোড, তার বিলিরুবিন কিন্তু তৈরি হয়েছে, এটা বেশি রেটেই তৈরি হয়েছে। একটা মাকে তার মায়ের নিজের সেরাম বিলিরুবিন লেভেল যেটা তৈরি হয়, আমরা অ্যাডাল্ট যাদের সবসময় আমাদেরও সেরাম বিলিরুবিন তৈরি হচ্ছে, লিভার কিন্তু এক্সক্রিশন করতেছে। তার মা, একটা মাকে যখন সে কনসিভ করে, সে নিজের সেরাম বিলিরুবিনটা লেকে এক্সক্রিয়েট করা লাগে, সাথে সাথে তার ইন ইউট্রোতে তার যে ফিটাসটা আছে, ফিটাসে যে ইনক্রিজ অফ বিলিরুবিন প্রোডাকশন হচ্ছে, সেটাও কিন্তু প্লাসেন্টা এক্সক্রিট করে ফেলে। আর যদি এটা ফিজিওলজিক্যাল নর্মাল লেভেলে থাকে, তাহলে 2 to 3-4 টাইম পর্যন্ত না কিন্তু সেরাম বিলিরুবিন লেভেল রেখে এটাকে এক্সক্রিট করা ক্যাপেবল। যখনই তার এই ফিজিওলজিক্যাল রেঞ্জের বাইরে চলে যায়, তখনই কিন্তু ইউনিটরে কিন্তু বাচ্চার আপনার জন্ডিস আমরা পাবো। ইউনিটরে মানে বাচ্চার জন্ডিস অ্যাপিয়ার করবে, মানে বোঝা যাচ্ছে এটা সিভিয়ার, মানে সিভিয়ার জন্ডিস হবে, মডারেট টু সিভিয়ার জন্ডিস, সেটা নট এ ফিজিওলজিক্যাল রেঞ্জ। এখন যখনই ডেলিভারি হয়ে যাবে, আবার বলতেছি সে প্লাসেন্টা থেকে যখন আউট হয়ে যাবে, সরি, তখন হচ্ছে এই বিলিরুবিন লোডটা হঠাৎ করে ফিটাসটা এটাকে হ্যান্ডেল করতে পারে না। প্রথম দিকে হয়তো কম থাকে, একদিন, দ্বিতীয় দিনে, মানে এটা আস্তে আস্তে জমে ডিপোজিট হতে থাকে একটা লেভেল পর্যন্ত। দেখেন 48 ঘন্টা পরে এটা লেভেলটা একটু বেশি হয়ে যায়, যখনই বেশি হয়ে যায় তখনই ক্লিনিক্যাল এভিডেন্ট হয়, তখনই ফেশিয়াল এক্সপ্রেশন আছে, আরো বেশি হলে নিচের দিকে নামবে, আমরা পরে আসতেছি। আবার এটা আস্তে আস্তে তার বডি যখন এটাকে পপ আপ করতে পারে, ক্যাপেবল করতে পারে তার লিভার বিলিরুবিনটাকে এক্সক্রিশন করার জন্য, তখন আবার লেভেলটা কমে যায়। কারণ আর বয়সের সাথে সাথে বিলিরুবিন প্রোডাকশনটা ও তার কমে যায়। এটা হচ্ছে ফিজিওলজি, আমরা পরে শেখাবো। মানে ইনিটোতে কি ধরনের হিমোগ্লোবিন থাকে, ফিটাল হিমোগ্লোবিন, এর আগে ইমব্রায়োনিক হিমোগ্লোবিন, দেন আসছে যত বয়স বাড়তে থাকে তত আমার নর্মাল অ্যাডাল্ট হিমোগ্লোবিন আসে। এটা হচ্ছে দিস ইজ জাস্ট দ্য ডেভেলপমেন্টাল চেঞ্জেস। এই কারণেই এরকম বিলিরুবিন লেভেলটা বাড়ে। তো এখন কি কারণে আমরা ফিজিক্যাল জন্ডিস হচ্ছে, আমরা দেখি 1 নম্বরে ইনক্রিজ প্রোডাকশন অফ দ্য বিলিরুবিন, বিলিরুবিন ইনক্রিজ প্রোডাকশন হচ্ছে। 2 নম্বর হচ্ছে ডিক্রিজ আবার কনজুগেশন হচ্ছে, প্রোডাকশন বেশি আবার লিভারে কনজুগেশন কম, আবার যেটা লিভারে কনজুগেশন হয়ে যখন আবার ইন্টেস্টাইনে গিয়েছে, ওখানে আবার ইনক্রিজ ইন্ট্রাহেপাটিক সার্কুলেশন হচ্ছে। জন্ডিস আমার ফিজিক্যাল জন্ডিস হওয়ার কন্ডিশন হচ্ছে ইনক্রিজ বিলিরুবিন প্রোডাকশন।
হ্যালো, 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 Yes, sir. কারেন্ট চলে গেছিল, এখন শোনা যাচ্ছে না? স্লাইড গুলো আসছে? Yes, sir. আচ্ছা, তো কন্টিনিউ করি। তাহলে হচ্ছে যে আমরা ফিজিক্যাল জন্ডিসের কজগুলো বলতেছিলাম যে কি কারণে ইনক্রিজ প্রোডাকশন অফ বিলিরুবিন লেভেল এন্ড ডিক্রিজ কনজুগেশন এন্ড ইনক্রিজ ইন্ট্রাহেপাটিক সার্কুলেশন। এখন ইনক্রিজ প্রোডাকশন কেন হয়? ইনক্রিজ প্রোডাকশন ডিউ টু ইনক্রিজ হিমোগ্লোবিন mass concentration, hemoglobin level and increase RBC concentration. শর্ট আরবিসি লাইফ স্প্যান, এটা অ্যাডাল্টে আমরা পড়িয়েছি যে আরবিসি লাইফ স্প্যান কত, 120 দিন, 120 ডেজ। কিন্তু ইন কেস অফ নিউবর্ন যদি টার্ম হেলদি হয়, এটা হচ্ছে আরবিসির সার্ভাইভাল টাইম হচ্ছে অনলি 70 to 90 ডেজ, অ্যাভারেজে 80 ডেজ। যত প্রিম্যাচিউর হবে তার কিন্তু আরবিসি লাইফ স্প্যানটা আরো শর্ট, ইভেন 50-60 ডেজ পর্যন্ত হয়ে যায়। তাহলে সেই কেন বিলিরুবিন প্রোডাকশন বেশি হচ্ছে যে আরবিসি শর্ট, আরবিসি লাইফ স্প্যান, আরবিসি কনসেন্ট্রেশন বেশি এবং হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি। এটা হচ্ছে ইনক্রিজ বিলিরুবিন লোড। যখন ইনক্রিজ বিলিরুবিন লোডটা হবে তখন হচ্ছে ট্রান্সপোর্ট বাই দ্য ব্লাড, এটা কোথায় যাবে? হেপাটোসাইটে যাবে। এখন হেপাটোসাইটে ঢুকতে তো হবে এই ইনক্রিজ বিলিরুবিন লেভেলটা। আমরা জানি যে ব্লাডে অ্যালবুমিনের মাধ্যমে এটা বাইন্ড হয়ে ট্রান্সপোর্ট হয়, হেপাটোসাইটে যাবে, হেপাটোসাইটে এন্ট্রি করবে। তাই ডিফেক্টিভ হেপাটিক আপটেক অফ বিলিরুবিন ফ্রম ব্লাড প্লাজমা কি কারণে হতে পারে? আমরা জানি একটা ওয়াই প্রোটিন বা লাইগ্যান্ডিন প্রোটিন, এটারও কনসেন্ট্রেশন রিলেটিভলি কম থাকে বা ফাংশনটা ফিজিওলজিক্যালি ইম্যাচিউর থাকে। আবার এই বাইন্ডিং অফ ওয়াই প্রোটিন বাই আদার অ্যানায়ন, অন্য কোনো অ্যানায়ন কিছু আছে যে নিওনেটে, যারা এটাকে আবার বাইন্ড করে রাখে, মানে স্যাচুরেট করে রাখে, ফলে বিলিরুবিনটাকে এন্ট্রি করতে সমস্যা করে, এন্ট্রি করতে পারে না, বিলিরুবিন এক্সেসটা ইন্টারাপ্টেড হয় এবং অ্যাজ এ হোল কি হয়? ডিক্রিজ লিভার ইনটেক, এই দুইটার কারণে। যখন ইনটেক হলো, ইনটেক হওয়ার পরে কি হবে? যে আমার কনজুগেশন করবে। এখন কনজুগেশনটাও দেখা যাচ্ছে আমরা ইরিডিন ডাইফসফেট গ্লুকোনাল ট্রান্সফারেজ এনজাইম, এই এনজাইমটা তার ফিজিওলজিক্যাল ফাংশন মানে অ্যাক্টিভিটিটা কম থাকে, ডিক্রিজ ইউডিপিজি অ্যাক্টিভিটি বা ইউরিডিন ডাইফসফেট গ্লুকোনাল ট্রান্সফারেজ এনজাইম, আমরা সংক্ষেপে গ্লুকোনাল ট্রান্সফারেজ এনজাইম, এটার অ্যাক্টিভিটিটা কনজুগেশন পাওয়ার কম থাকে। ফলে কনজুগেশন যদি না করতে পারে তার বিলিরুবিন লেভেলটা আনকনজুগেটেড লেভেল ব্লাডে বেড়ে যাবে। এটা এটা হচ্ছে কনজুগেশন যতটুকু যদি এক্সেসিভ রেটে প্রোডাকশন হয়, যেটা লিভারের যে ক্যাপাবিলিটি কনজুগেশন করা সেটা তো করতে পারবে না, তাহলে অনেক লেভেল বেড়ে যাবে। আর একটা হচ্ছে যদি নর্মাল রেটে প্রোডাকশন হয় নর্মাল নিউবর্নের, কিন্তু যদি লিভারের কনজুগেশন পাওয়ারটা খুব অ্যাবসেন্ট থাকে, কম থাকে, তাহলেও কিন্তু বিলিরুবিন লেভেল বেড়ে যাবে। তা হচ্ছে জেনেটিক্যালি যে একটা ডিজিজ আছে, আমরা পড়েছিলাম যে ক্রিগলার নাজর সিনড্রোম বা নাজর সিনড্রোম, যেটা টাইপ 1 টাইপ 2। টাইপ 1 হচ্ছে যে এনজাইমটা তৈরি হয় না, এই যে গ্লুকোনাল ট্রান্সফারেজ এনজাইম তৈরি হয় না, কিন্তু বেবি কিন্তু নর্মাল রেটে বিলিরুবিন প্রোডাকশন করে। কিন্তু ওটাকে যেহেতু কনজুগেশন পাওয়ার না থাকার জন্য কিন্তু আমার সেরাম বিলিরুবিন লেভেল আনকনজুগেটেডটা কিন্তু অনেক বেড়ে যায়, যেটা আমরা কারেন্টলি হয়ে যাবে। এটা কিন্তু লাইফ লং, বেবি যতদিন বাঁচবে বিলিরুবিন বর্ন উইথ জন্ডিস, ফলে আমরা একটা বিলিরুবিন ইনক্যাপাবিলিটি পেশেন্ট আমরা পেয়ে যাই। তাহলে যে প্যাথোলজিক্যাল জন্ডিসের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ফিজিক্যাল জন্ডিস সম্বন্ধে পড়লাম যে প্যাথোলজিক্যাল জন্ডিসের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে 24 ঘন্টা, যেহেতু সিভিয়ার জন্ডিস নিউট্রিতে ছিল, মাছ এটাকে চেষ্টা করেছে সেরাম লেভেলটাকে নর্মাল রেঞ্জে রাখা, কিন্তু তোর লেভেল অফ হিমোলাইসিস যদি রেট অফ হিমোলাইসিস যদি এক্সেসিভ হয়, তাহলে হচ্ছে যে সে এটাকে আর কপ আপ করতে পারে না, ফলে ইনইউটেরো বেবি সেরাম বিলিরুবিন নিয়ে থাকে, অ্যানিমিয়া না থাকে, জন্মের সময় সে বর্ন উইথ জন্ডিস। এবং খুব র্যাপিড রেস অফ সেরাম বিলিরুবিন লেভেল, এই রাইস ইন সেরাম বিলিরুবিন লেভেল দেখা যাচ্ছে মিনিটে, মানে পুরো পার আওয়ারে 0.5 মিলিগ্রাম পার ডিএল, মানে 1 ঘন্টা আগে দেখেছি এতটুকু সেরাম বিলিরুবিন, তারপরে দেখা যাচ্ছে খুব র্যাপিডলি বেড়ে যাচ্ছে, 6 ঘন্টার ভিতরে বা 10 ঘন্টার ভিতরে অনেক বেশি জন্ডিস হতে পারে। তো র্যাপিড রাইস অফ বিলিরুবিন। আর টোটাল আমরা যদি টোটাল বিলিরুবিন লেভেল যদি 15 মিলিগ্রাম পার ডিএল যদি আমরা যে কোনো বেবির পাই, আমরা জানি ফিজিক্যাল জন্ডিস নরমালি সর্বোচ্চ উঠে হচ্ছে 8 থেকে 10 মিলিগ্রাম পার ডিএল। Very few percentage, only 3% serum bilirubin level may goes up to 15 milligram per DL.
তাহলে আমার হচ্ছে যে আমার অ্যাজ এ ফিজিশিয়ান হিসাবে, অ্যাজ এ ডক্টর হিসাবে কোনো বেবি যদি সিরাম বিলিরুবিন লেভেল 15 মিলিগ্রাম পার ডিএল যদি টার্ম বেবি হয়, তাহলে এটাকে আমরা অ্যাবনরমাল হিসাবে কনসিডার করব। আর আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে, ফিজিক্যাল এক্সামিনেশনে যদি কোনো বেবি সিরাম বিলিরুবিন মানে দেখে তার হাতের তালু, পাম এন্ড সোল অফ দ্য ফুট যদি দেখে মনে হয় যে জন্ডিস বা ইকটেরিক, তাহলে এটাকে আমরা সিভিয়ার জন্ডিস বা হিসাবে কনসিডার করব। আর কোন বেবি যদি ডাইরেক্ট বিলিরুবিন লেভেল, আর একটা দেখেছি কি 20% অফ দ্য টোটাল বিলিরুবিন, আমরা হচ্ছে বিলিরুবিন কে টোটাল করি, তার হচ্ছে যে দুটো ফ্র্যাকশন আছে আমরা জানি, ডাইরেক্ট ফ্র্যাকশন, ইনডাইরেক্ট ফ্র্যাকশন। এখন নরমালি হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিসের হচ্ছে বিলিরুবিন হচ্ছে আনকনজুগেটেড, মোস্টলি আনকনজুগেটেড। এখন ডাইরেক্ট ফ্র্যাকশন যদি আমরা টোটাল বিলিরুবিন যেটা পেলাম ওখান থেকে যদি আমরা কোয়ান্টিটি মেজারে 2 মিলিগ্রাম পার ডিএল এ যদি বেশি পাই, 2 মিলিগ্রাম পার ডিএল এ বেশি হলে এটা প্যাথোলজিক্যাল জন্ডিস মানে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া হবে। আবার যদি দেখা যাচ্ছে 2 মিলিগ্রামের কম কিন্তু দেখা যাচ্ছে পার্সেন্টেজ গুলো যদি 20% এর বেশি আসে, সেটাও কিন্তু কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া। আমি যদি একটা বাচ্চা সিরাম বিলিরুবিন লেভেল অনলি 5 হয়, তার 5 এর ভিতরে দেখা যাচ্ছে যে 1.9 যদি হয় বা 1.8, তাহলে কিন্তু 2 এর কম হয়, এটা কিন্তু কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া বলা যায় না। আবার যদি দেখা যাচ্ছে যে আমি পার্সেন্টেজ করি, তাহলে কিন্তু এটা 20% বেশি হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া হিসাবে আমাদেরকে লেবেল করতে হবে। সেজন্য কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া সাধারণত কোলেস্টেসিস আমরা এটাকে বলি। আর এই যে এটা আমি দেখিয়েছিলাম যে এটা প্যাথোলজিক্যাল জন্ডিসে কিন্তু আন্ডারলাইনিং তার কোনো ডিজিজ যদি থাকে তার সাইন সিমটম থাকবে। ফিজিওলজিক্যাল জন্ডিসে কিন্তু তার সিস্টেমিক কোনো ডিজিজের ম্যানিফেস্টেশন থাকবে না। এই আন্ডারলাইনিং ডিজিজ হতে পারে, এটা আমার কোনো টর্চ ইনফেকশন থাকতে পারে, আমার নিউরোটাল সেপসিস হতে পারে, বা আদার ডিজিজের ম্যানিফেস্টেশন গুলো আমার থাকবে। এটা আপনাদের জন্য দরকার নাই কিভাবে একটা গ্লুকোজ থেকে কিভাবে ইউডিপি, যে গ্লুকোরোনাইল মানে এটা কনজুগেশন হচ্ছে বিলিরুবিন, সেটাকে দেখানো হয়েছে। এটা গ্লুকোজ দেখানো, আমরা এই গ্লুকোজটা হেক্সোকাইনেজ নামক এনজাইমের সাথে গ্লুকোজ 6 ফসফেট হলো, গ্লুকোজ 6 ফসফেট আবার কিন্তু গ্লুকোজ 1 ফসফেট থেকে এই যে 1 ফসফেটটা ইরিডাল ট্রান্সফারেন্সের মাধ্যমে ইউডিপি গ্লুকোজ থেকে ইউডিপি গ্লুকুরোনিক অ্যাসিড তারপরে হচ্ছে কনজুগেশন হয় বিলিরুবিনের সাথে, বিলিরুবিন মোনো এন্ড গ্লুকুরোনাইড কনজুগেশন হয়, দেন হচ্ছে এক্সক্রিশন ইন দা লিভার। আমার একটা গ্লুকোজও কিন্তু লাগে। আমি যদি একটা বাচ্চা যদি তার নিউট্রিশনাল যদি মানে এনশিওর না করতে পারি, তার গ্লুকোজ লেভেল যদি কমে যায়, তাহলে কিন্তু আমার বিলিরুবিন কিন্তু মেটাবলিজমে কিন্তু আমার সমস্যা করতেছে। যেটা হচ্ছে যদি কোনো বেবি পারসিস্টেন্টলি যদি মানে আপনার ভমিট করতে থাকে, যে তার নিউট্রিশনাল গ্লুকোজ ডেফিসিয়েন্সি হয়ে যায়, তাহলে কিন্তু আমার ইনডাইরেক্টলি এটা গ্লুকোনাল ট্রান্সফারেন্সের প্রোডাকশনটাকে ইন্টারফিয়ার করবে, যেটা আমরা পাই ইনফ্যান্টাইল পাইলোরিক স্টেনোসিস। আমরা নিওনেটে যে ইনফ্যান্টাইল পাইলোরিক স্টেনোসিস আমার ডেভেলপ করে, জন্মের সময় ভালো থাকে, 2-3 দিন পর থেকে দেখবেন যে কয়েকদিন পর থেকে এটা সিমটম গুলো আসে। সাধারণত আমরা 3 সপ্তাহ পর থেকেই সিমটম গুলো আসে, খুব বেশি ভমিটিং, এত বেশি ভমিটিং বাচ্চা দেখা যাচ্ছে তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে যায়। আচ্ছা, ব্রেস্ট মিল্ক জন্ডিস আমি আগেই বলে ফেলছি না, এটা লেট অনসেট জন্ডিস। ব্রেস্ট মিল্ক জন্ডিস হচ্ছে একটা ফিজিওলজিক্যাল জন্ডিস, যেখানে শেষ হওয়ার কথা শেষ না হয়ে এটা কিন্তু এটা কন্টিনিউশন না, নাম হচ্ছে এটা, সেজন্য এটা লেট অনসেট জন্ডিস। একটা প্রলং জন্ডিসের কজ বলেছিলাম আমি, এটা 14 দিন বয়সের পরেও একটা বাচ্চা যদি জন্ডিস থাকে, তার ভিতরে ইম্পর্টেন্ট কজ হচ্ছে ব্রেস্ট মিল্ক জন্ডিস। এটার কজ এক্সাক্ট ইটিওলজি জানা যায়নি, সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হয়েছে। আমরা যখন স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েট স্টেশন আছে 2000 সালে, তখন আমরা শুনতাম যে আমাদের বইপত্রগুলোতে এটা হরমোনের বেশি এমফ্যাসিস দেওয়া হতো। এখন ওটাকে এমফ্যাসিস না দিয়ে দেখা যাচ্ছে এখন হচ্ছে যে বেটা গ্লুকুরোনাইডেস নামক এনজাইম, যেটা ব্রেস্ট মিল্কের ভিতরে থাকবে। বেটা গ্লুকুরোনাইডেস প্রেজেন্ট ইন দ্য ব্রেস্ট মিল্ক, যেটা ইন্টারফিয়ারিং উইথ দ্য কনজুগেশনস অর মেটাবলিজম অফ দ্য বিলিরুবিন, এটাকে মেইনলি দায়ী করছে। এটা আমাকে জানলে হবে, অন্য কিছু আছে জাস্ট রিকমেন্ডেশন লাইক দিস আদার হরমোন এন্ড এনজাইম, but main cause well established at present cause হচ্ছে যে beta glucuronidase is present in the breast milk and also the intestinal secretions of the newborn. আর ব্রেস্ট ফিডিং জন্ডিস, এটা হচ্ছে টার্মটা শুধু ইম্পর্টেন্স, এটা আসলে অতটা ক্লিনিক্যাল ইমপ্লিকেশন নাই। এটা সাধারণত ফার্স্ট 2 ডেজ ব্রেস্ট ফিডিং জন্ডিস, যেটা ব্রেস্ট ফিডিং জন্ডিস, যেটা ফিজিওলজিক্যাল জন্ডিসের প্রাথমিক স্টেজ। বাচ্চা যদি কম
ফিডিং পায়, এখানে যদি তার ফ্লুইড আর নিউট্রিশন কম পায় তাহলে কিছুটা বাচ্চা ডিহাইড্রেশন হতে পারে। ফলে ডিহাইড্রেশন হওয়ার কারণে কনসেন্ট্রেশন মানে তার হিমো কনসেন্ট্রেশন হয়ে সিরাম বিলিরুবিন লেভেলটা কিছুটা বাড়তে পারে, বাট ইট হ্যাজ নো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। এটা বেসিক্যালি কোনো ট্রিটমেন্টে লাগে না, জাস্ট জানার জন্য টার্মটা। ব্রেস্ট ফিডিং জন্ডিস কি, এটা ইনসাফিসিয়েন্ট মিল্ক ইনটেক্ট রিজাল্টিং ইন ইনএডিকুয়েট বাউল মুভমেন্ট টু রিমুভ দ্য বিলিরুবিন ফ্রম দ্য বডি। একটা ইনসাফিসিয়েন্ট মিল্ক ইনটেক্ট হলে দুটো হচ্ছে যে তার ক্যালোরি ভ্যালু কমে যাবে, হিমো কনসেন্ট্রেশন হবে, মানে ডিহাইড্রেশনের মতো, এটা হচ্ছে সিরাম বিলিরুবিন লেভেল বাড়বে। আর একটা হচ্ছে যে আমরা জানি ব্রেস্ট মিল্ক হচ্ছে ল্যাকজেটিভ, খাইলে বাচ্চা বাউল মুভ করবে। আমরা জানি একটা ট্রাম বেবি সাধারণত 24 ঘন্টার ভিতরে তাকে বাউলকে মুভ করে যায় অধিকাংশ গুলোই। এখন যে বাউলটাতে পায়খানা করে আমরা ফিকাল ম্যাটার পাস হয় একটা নিউবর্ন ফার্স্ট ফিউ ডেজ 2 to 3 days, এটা হচ্ছে যে এটাকে বলি মেকোনিয়াম। মেকোনিয়াম ইজ এ রিচ সোর্স অফ বিলিরুবিন। এই বিলিরুবিনটা যদি মেকোনিয়ামটা যদি পাস না করে, যদি ইন্টেস্টাইনে লং টাইম থাকে, তখন এর মধ্যে যে বিলিরুবিন ইনক্রিজ লেভেল অফ বিলিরুবিন আছে এটা আবার ইন্টারহেপাটিক সার্কুলেশনে যায়, দ্যাট contribute the increase serum bilirubin level. This is the breastfeeding jaundice. আমরা এটা তো বলে ফেলছি, এটা কি বলতে হবে? জন্ডিস ডিউ টু আরএস ইনকম্প্যাটিবিলিটি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মায়ের ব্লাড গ্রুপ অবশ্যই আরএস নেগেটিভ হতে হবে, বাচ্চার ব্লাড গ্রুপ আরএস পজিটিভ হতে হবে। এটা হচ্ছে আরএস ইনকম্প্যাটিবিলিটি। কারণ এই যে আরএস এন্ড এবিও ইনকম্প্যাটিবিলিটি দুটারই কিন্তু এই অ্যান্টিজেন, আরএস অ্যান্টিজেন যেটা নিউবর্নের বা ফিটাসের, এটা কিন্তু শুধু প্লাসেন্টা যখন সেপারেশন হবে সেই সময় কিন্তু সাধারণত ব্লাডটা পাস করে। কিছু ফিটাল আরবিসি যেটা আরএস পজিটিভ, সেটা হলে ম্যাটার্নাল সার্কুলেশনে যায়। ম্যাটার্নাল সার্কুলেশনে এই অ্যান্টিজেনটাকে সে তার নিজের অ্যান্টিবডি না, এটা ফরেন পার্টিকেল হিসাবে কনসিডার করে, ফলে এটাকে সে প্রসেস করে দেন প্রেজেন্ট করে তার ইমিউন রেসপন্স তৈরি করে, ফলে একটা টাইম লাগে আর এই ইনকম্প্যাটিবিলিটিতে। সেজন্য আমরা বলি ফার্স্ট বেবিতে সাধারণত এই যেহেতু প্লাসেন্টাল সেপারেশনের সময় আপনার জন্ডিস ইয়াটা আরবিসিটা পাস করে আরএস পজিটিভ অ্যান্টিজেনটা, সেজন্য টাইম বেশি লাগে। এর ভিতরে বাচ্চার ডেলিভারি হয়ে যায়, সাধারণত ফার্স্ট বেবি অ্যাফেক্টেড হয় না। কিন্তু ফার্স্ট বেবি অ্যাফেক্টেড হতে পারে যদি কোনো কারণে এপিস হয়, অ্যান্টিপার্টাম হিমোরেজ, যেটা হচ্ছে দেখা যাচ্ছে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ আগে কোনো কারণে কিছুটা ব্লিডিং হয়েছিল, সেই সময় কিছু আরএস অ্যান্টিজেন যদি ম্যাটার্নাল সার্কুলেশনে যায় তাহলে সে মা কিন্তু অ্যান্টিবডি তৈরি করবে, এবং অ্যান্টিবডিটা প্লাসেন্টা ক্রস করে বেবি যদি স্টিল ইন ইউটেরো যদি থাকে তাহলে কিন্তু তার আরএস হিমোলাইসিস মানে আরএস ইনকমপ্লিট হয়ে হিমোলাইসিস হবে। তাহলে ফার্স্ট বেবি এখানে এইভাবে অ্যাফেক্টেড হতে পারে। বা কোনো কারণে যদি আগে সে একটা আরএস নেগেটিভ মাদার কোনো কারণে আরএস পজিটিভ ব্লাড পেয়েছিল, সে কিন্তু সেন্সিটাইজড হয়েছে হতে পারে। বা কোনো কারণে যদি ডিএনসি করেছে বা অ্যাবর্শন হয়েছিল মায়ের, আর তার ওই ফিটাল ইউটেরো যে কনসেপ্টটা যেটা ছিল ওটা যদি আরএস পজিটিভ হয়ে থাকে, ওখানে কিন্তু কিছু আরএস পজিটিভ ফিটাস ম্যাটার্নাল সার্কুলেশনে যে মা সেন্সিটাইজ হয়ে থাকতে পারে। তাহলে জন্ডিস ডিউ টু আরএস ইনকম্প্যাটিবিলিটি আমরা শুনলাম। তারপরে জন্ডিস ডিউ টু এবি ইনকম্প্যাটিবিলিটি। এবি ইনকম্প্যাটিবিলিটি হওয়ার কোনো এটা সেন্সিটাইজেশনের ইয়া না, এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবডি। মায়ের ব্লাড গ্রুপ অবশ্যই কি হতে হবে দেখেন আমরা ও হতে হবে, মায়ের ব্লাড গ্রুপ অবশ্যই এবিএস সিস্টেমের ও হতে হবে। বাচ্চার ব্লাড গ্রুপ যদি এ হয় বা বি হয় তাহলে কিন্তু তার এবি ইনকম্প্যাটিবিলিটি হয়। এখানে কিন্তু কোনো সেন্সিটাইজেশনের কোনো দরকার নাই। এটারও এই যে কোনো কিছু সংখ্যক মা যাদের মায়ের ব্লাড গ্রুপ যাদের আছে, তো সব মা কিন্তু একই রকম, তার ফিটাসের বাচ্চা যদি এ বা বি হয় একই রকম হিমোলাইসিস হবে না, এটা কেস টু কেস ভ্যারি করে। দেখা যাচ্ছে যে মায়ের যে ব্লাড গ্রুপ ও হলে তার যে অ্যান্টিবডি আছে, আমরা জানি যে এর কোনো অ্যান্টিজেন নাই, তাই তো? ও যদি ব্লাড গ্রুপ হয় কোনো অ্যান্টিজেন নাই, কিন্তু তার অ্যান্টিবডি অ্যান্টি বি আছে। এই অ্যান্টি বি অ্যান্টিবডি হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবডি, এটা লো মলিকুলার ওয়েট IgG টাইপ দ্যাট ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, প্লাসেন্টাল ব্যারিয়ার হয়ে যদি পাস করে যদি তার ফিটাস বা নিউবর্নের ব্লাড গ্রুপ এ হয়, তাহলে এখানে অ্যান্টি বি অ্যান্টি হলে তাহলে এই অ্যান্টিজেন যেটা আছে তার সাথে অ্যাগ্লুটিনেট করে হিমোলাইসিস হবে। সেজন্য এবি ইনকম্প্যাটিবিলিটিতে আমরা হিমোলাইসিস প্রতিটা প্রেগন্যান্সি অ্যাফেক্টেড হবে। সরি, হ্যালো আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, Yes, sir. ওকে, সো কন্টিনিউ। এখানে একটা ছবি দিয়েছি দেখেন, জাস্ট আপনাদের ইয়ার জন্য। এটা হচ্ছে একটা কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, কিন্তু তার জন্ডিস আছে। ইনফ্যান্ট উইথ আনট্রিটেড কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, সে প্রোলং জন্ডিস হিসাবে প্রেজেন্ট করছে।
এটা সাইন সিম্পটম ক্লিনিক্যাল সাইন অফ ফিজিওলজিক্যাল কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম আপনারা পরে পড়ে নেবেন। কিন্তু সে কি ইফ আনট্রিটেড রিমেইন আনট্রিটেড কনজেনিটাল ডেফিসিয়েন্সি অফ দ্য থাইরয়েড হরমোন রিজাল্ট ইন মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড স্টান্টেড গ্রোথ। এটা পরবর্তীতে ডায়াগনোসিস হবে যে আমরা মাঝে মাঝে পাই একটা প্রায় 6 মাস 8 মাসের বাচ্চা এরকম আমাদের কাছে আসে যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম নিয়ে। আমরা কিন্তু আর্লি ডায়াগনোসিস যদি মিস করে ফেলি তাহলে কিন্তু আমরা মেন্টালি রিটার্ডেড একটা বেবি পাবো। আমাদের সমাজের জন্য একটা বার্ডেন, অবশ্যই ফ্যামিলির জন্য বেশি বার্ডেন। তাহলে এটার জন্য যে ডক্টর হিসাবে আমাদের কাছে যদি আসে আর আমরা যদি মিস করি তাহলে কিন্তু আমাদের এটার জন্য নিজেদের কাছে খুব কষ্ট হবে, আমাদের জন্য পেইনফুল। যাতে এটাকে মিস যেন না হয়। নিজের যদি জাস্ট হলো প্রলন জন্ডিসের কজ হিসাবে কেন জন্ডিস থাকার কথা, মানে এতদিন তো থাকার কথা না, যদি নিজে নাও বুঝি তাহলে কিন্তু এটা অন্য জায়গায় রেফার করা বা একটু সিনিয়রদের কাছে যাবে। এটা কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। এটা অনেকটা হিস্ট্রি নেওয়ার জন্য আমি ইম্পর্টেন্ট লাগবে। একটা নিউরোলজিক্যাল জন্ডিস যদি আসে আমি কি করব? এটা আমরা সংক্ষেপে জন্ডিসের যে অ্যাক্রোনিম এটা দিয়ে জাস্ট কোন রকম এটা অত বেশি মনে রাখতে পারি। তা জন্ডিস আসলে হলে জন্ডিস মানে কত মাত্রা জন্ডিস হলো আমাকে দেখা যাচ্ছে বাচ্চা প্রথম দিনে বেশি জন্ডিস হলো। প্রথম দিনে জন্ডিস হয়েছে আমি বলেছিলাম আগে এটা হিমোলাইটিক জন্ডিস। এটা হিমোলাইটিক জন্ডিস তাহলে হচ্ছে কি হারে আবার বাড়লো এটাও আমাকে তাহলে হচ্ছে রেট অফ বিলিরুবিন প্রোডাকশন অনেক হাই, মানে তাহলে হচ্ছে হিমোলাইটিক জন্ডিসে ইনক্রিজ রেট অফ বিলিরুবিন প্রোডাকশন হয়। আর যদি বলে যে জন্ডিস প্রথম দিন ছিল না 3 দিনে আসলো ডাক্তার সাহেব দেখে মনে হচ্ছে অল্প জন্ডিস আবার বাড়তেছে ধীরে ধীরে, তাহলে আমার হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস আমার কনসিডার আসতে হবে। ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা এটা একটা জেনে নেওয়া। যদি আরএস ইনকম্পিটিবিলিটি হয় মা বলবে যে ডাক্তার সাহেব এটা আমার 4 নম্বর বাচ্চা, আমার প্রথম বাচ্চাটা ভালো আছে, এরপরে দ্বিতীয় বাচ্চা এত জন্ডিস হয়েছিল আমি এসে হসপিটালে এসে চিকিৎসা করছি, একটা গ্রুপ হতে পারে। বলছে অনেক জন্ডিস হয়েছিল ডাক্তার সাহেব রোদ লাগাচ্ছি কিন্তু হয় না, বাচ্চাটা পরে চিকানি হয়ে মারা গেছে। চিকানি মানে সিলেটি ভাষায় খিঁচুনি, এটা হতে পারে। তৃতীয় বাচ্চাটাও ডাক্তার সাহেব আসছিলাম মানে অনেক জন্ডিস ছিল বাসাতে রোদ লাগিয়েছি, তারপরে হাসপাতালে যখন আসছি ওনারা চিকিৎসা করছে কিন্তু ওই সময় আবার চিকানি হয়ে আমার বাচ্চাটা এখনো বেঁচে আছে কিন্তু এখনো বসে না। আমার বয়স 3 বছর বয়স হয়ে গেছে এখনো বসে না, হাঁটে না। ডাক্তার সাহেব বাসার জন্য আগের দিকে চলে এসেছি। তাহলে হিস্ট্রিতে একটা ফ্যামিলি হিস্ট্রি তাহলে মায়ের ব্লাড মানে হিস্ট্রি কি বললো মা বললো জানে না তার ব্লাড গ্রুপ কি। তার আগে 2টা বাচ্চা প্রথমটা ভালো তৃতীয় বাচ্চা অ্যাফেক্টেড হয়েছে, থার্ড ওয়ান ও জন্ডিস নিয়ে জন্মগ্রহণ করছে। এটা একটা কুল হতে পারে। আবার যদি কোনো জেনেটিক্যালি ডিজিজ হতে পারে ক্রিটাল নাজার সিনড্রোম হয় তাহলে হচ্ছে যে আমার কনস্যাঙ্গুইনিটির একটা হিস্ট্রির একটা ব্যাপার নিতে হবে যে ফ্যামিলিতে থাকতে পারে। আবার যদি অটোজোমাল ডমিনেন্ট হয় আমরা জানি যে যদি হেরিডিটারি স্পোরোসাইটিস হয় বা হেরিডিটারি স্পোরোসাইটিস হলে তার ফ্যামিলিতে এটা আসতে পারে বা গল স্টোনের হিস্ট্রি থাকতে পারে। মানে হেরিডিটারি স্পোরোসাইটিস প্রেজেন্ট করে যে অ্যাডাল্ট লাইফে যে তার বাবার বারবার গল স্টোন হয়েছিল, তার হেপাটোসিলোমেগালি আছে, এটাও আমার একটা হিস্ট্রি নিতে পারে হেরিডিটারি স্পোরোসাইটিসের। এবং কোনো কারণে হচ্ছে যে এখন এইটা আসতে পরীক্ষা ইম্পর্টেন্ট, যদি আমরা প্রথমে এমফেসিস দিতে হবে যে জন্ডিস হয়েছে ওকে তাহলে জিজ্ঞাসা করি মায়ের ব্লাড গ্রুপ কি, বেবির ব্লাড গ্রুপ কি। তাহলে একটা বেবির এটা আমাকে হিস্ট্রিতে নিতে হবে, মায়ের ব্লাড গ্রুপ অবশ্যই জানতে হবে, বেবির ব্লাড গ্রুপ অবশ্যই জানতে হবে। আচ্ছা, দেন হচ্ছে তার ফিডিং স্ট্যাটাস কি, আমরা বলতেছিলাম যে ফিডিং এর যদি অ্যাডিকুয়েট ফিডিং না হয় তাহলে কিন্তু যদি খুব এক্সেসিভ ভমিটিং করে তাহলে তার ফিডিং নিউট্রিশনাল ইমপ্যায়ারমেন্টের কারণে জন্ডিস হতে পারে। তার সেপসিসের আদার সাইন সিম্পটম আছে কিনা এটাকে আমাকে দেখবো। এবং কিছু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর বার্থ ট্রমার থাকে, আমরা জানি মাথায় যে ক্যাপাল হেমাটোমা বা সাব অ্যাপন্ডিক হিমোরেজ বা এক্সেসিভ যদি ব্রুজ থাকে এক্সট্রা ভ্যাসেটেড ব্লাড, এটাও কিন্তু হিমোলাইসিস হয়ে ফিজিওলজিক্যাল জন্ডিসকে কন্ট্রিবিউট করে বেশি লেভেলে লেভেল ডেভেলপ করতে। আর একটা হচ্ছে যে জেনেটিক্যালি কিছু আছে যে রেশিয়াল যে ইস্ট এশিয়ান নেটিভ আমেরিকান এদের বেশি একটু রিলেটিভলি বেশি জন্ডিস হয়। তাহলে আমি জন্ডিসের হিস্ট্রি নেওয়ার সময় জিজ্ঞাসা করতে হবে যে আমার প্রথমে হচ্ছে জন্ডিসটা কবে, ডেট অফ অনসেট অফ দ্য জন্ডিস, রেট অফ রাইস অফ দ্য সিরাম বিলিরুবিন লেভেল এটা হলো কিনা, তারপরে হচ্ছে মায়ের ব্লাড গ্রুপ কি বাচ্চার ব্লাড গ্রুপ কি এটা আমাকে কনসিডার করতে হবে। তার নিউরোটাল সেপসিসের কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা বা আদার মেটাবলিক ডিজিজেস আছে কিনা, ফ্যামিলিতে কোনো এরকম হিস্ট্রি আছে কিনা জেনেটিক্যালি ডিজিজের, এটা আমাকে হিস্ট্রি নিতে হবে। আর তার কোনো বার্থ ট্রমা আছে কিনা যে কেপাল হেমাটোমা বা সাব অ্যামোটিক হিমোরেজ, এটাকে আমার হিস্ট্রি নিয়ে আমি তাহলে এটাকে আমার জন্য সহজ হবে ডায়াগনোসিস করা। ডায়াগনোসিস খুবই সহজ, এটা হচ্ছে যে তাহলে আমি অলরেডি বলে ফেলছি যদি ফিজিক্যাল জন্ডিস হয়, ফিজিওলজিক্যাল জন্ডিস হলে তো এটা অ্যাসিম্পটোমেটিক জাস্ট একটু বেশি লেভেল হলে বেশি জন্ডিস অ্যাপিয়ার করবে ক্লিনিক্যালি। এবং সেরাম বিলিরুবিন লেভেল যত ক্লিনিক্যাল লেভেলটা বাড়বে তার ক্লিনিক্যাল এভিডেন্স হবে ক্রিনিওকর্ডাল ডিরেকশনে, জাস্ট মানে ফেশিয়াল এক্সপ্রেশনে আসলে 5 থেকে 7 নিচের দিকে নামবে। যদি আমার আবাব দ্য আমলিকাস থাকে এটার লেভেল সাধারণত 8 থেকে 10 মিলিগ্রাম পার ডিএল,
আবার যদি আরো নিচের দিকে যায় নীল লেভেলে যদি আসে, এটা থেকে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 14 এবং যদি পাম অ্যান্ড সোলে যদি আসে তাহলে আমি বলেছিলাম এটা 20 mg/dl, এটা অবশ্যই সিভিয়ার জন্ডিস হিসেবে কনসিডার করতে হবে। সেজন্য এটা হেড টু ফুট ডিরেকশনে যত সেরাম বিলিরুবিন লেভেল বাড়বে তার কিন্তু স্কিন কালারটাও ওইরকম পুরো হেড টু টো পর্যন্ত এক্সটেন্ড করবে, ইয়েলো কালার ডেভেলপ করবে। এবং বেশি জন্ডিস হলে আনকনজুগেটেড বিলিরুবিন আমরা বলেছিলাম যে লিপিড সলিবল, এটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করে ব্রেনের স্পেসিফিক কিছু এরিয়া আছে সেটাকে সে ড্যামেজ করে, ফ্রি রেডিক্যাল ইনজুরি করে, এটা টক্সিক মেটাবোলাইটস যেটা বিলিরুবিন এনকেফালোপ্যাথি করে। এই বিলিরুবিন এনকেফালোপ্যাথি ব্রেনের যে এটা আমরা বিলিরুবিন এনকেফালোপ্যাথি পরবর্তীতে আমরা কার্নিট্রাস হবে এবং এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ সেরিব্রাল পলসি। আচ্ছা, ডায়াগনোসিস হচ্ছে যে ইনফ্যান্টের আমরা ক্লিনিক্যালি দেখে বেবিটাকে হলুদ লাগতেছে এটা আমরা দেখবো, কিন্তু বেশি যাদের স্কিন কালার যারা একটু কালো আফ্রিকান টাইপের মানে ট্রাম্প বেবি, এদের কিছু কিছু ক্ষেত্রে সেরাম শুধু স্কিন কালার দিয়ে ভালো বোঝা যায় না, সেজন্য আমার সেরাম বিলিরুবিন লেভেল অবশ্যই করতে হবে। এখন সেরাম বিলিরুবিন লেভেল আমাকে পাঠাতে হবে, টোটাল সেরাম বিলিরুবিন লেভেল আমরা দেখি কি কি ইনভেস্টিগেশন করব। টোটাল সেরাম বিলিরুবিন লেভেল আমি করব, একটা রোগীর জন্ডিস পেলাম, সেরাম বিলিরুবিন লেভেল হাই, এটা তারপরে দেখবো ডাইরেক্ট না ইনডাইরেক্ট। তাহলে আমি বলেছি যে সেরাম বিলিরুবিন লেভেল বেশি, তার হচ্ছে ইনডাইরেক্ট মানে আনকনজুগেটেড বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন লেভেল বেশি মানে তাহলে হচ্ছে হিমোলাইটিক কজ। তো এই হিমোলাইটিকের কজ বলেছিলাম আমি প্রথমে ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি বলেছিলাম, তাহলে এটা ব্লাড গ্রুপের আমি হিস্ট্রি নেই, মায়ের ব্লাড গ্রুপ যদি পাই ও, যদি বেবির পাই এ তাহলে এবি ইনকম্প্যাটিবিলিটি, যদি মায়ের নেগেটিভ পাই বাচ্চা যদি পজিটিভ পায় আর এস ইনকম্প্যাটিবিলিটি, এবং এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখন হিমোলাইসিসটা কি কারণে হচ্ছে, আমরা এটা যদি ইমিউন মিডিয়েটেড হিমোলাইসিস হয়, যদি ব্লাড গ্রুপ ইনকম্প্যাটিবিলিটি অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েটেড ফলে ইমিউন মিডিয়েটেড হিমোলাইসিস। এখন যদি ইমিউন মিডিয়েটেড হিমোলাইসিস হয় এটাকে ডিটেক্ট করার জন্য আমরা কুম টেস্ট করি, যদি কুম টেস্ট পজিটিভ হয় তাহলে ধরে নেওয়া হচ্ছে ইমিউন মিডিয়েটেড হিমোলাইসিস, যদি কুম টেস্ট নেগেটিভ হয় তাহলে নন ইমিউন মিডিয়েটেড হিমোলাইসিস হচ্ছে, কিন্তু এটা ইমিউন অ্যান্টিবডি মিডিয়েটেড না, তাহলে আদার দ্যান অ্যান্টিবডি মিডিয়েটেড অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েটেড, সেটা হচ্ছে যে কি হবে, হয় এনজাইম ডেফিসিয়েন্সি আরবিসির এনজাইম ডেফিসিয়েন্সি, G6PD ডেফিসিয়েন্সি বা পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি, অথবা মেমব্রেন ডিফেক্ট আরবিসি মেমব্রেন ডিফেক্ট এটা হবে। দেন হচ্ছে যে আমার কি ধরনের হিমোলাইসিস কতটা হলো তা দেখার জন্য হিমোগ্লোবিন লেভেলটা দেখবো যে বেশি হিমোগ্লোবিন লেভেল কমছে কিনা। এখানে এবি ইনকম্প্যাটিবিলিটি যে প্রিফার ব্লাড ফিল্মে আমি দেখা যাচ্ছে যে আরবিসি শেপের কিছু চেঞ্জ হবে, পলিক্রোমাসিয়া বলি, যদি হেরিটেরি স্প্রোসাইটিস হয় স্প্রোসাইট পাওয়া যাবে, আর যদি লং টাইম হিমোলাইসিস হয় তাহলে রেটিকুলোসাইট কাউন্ট বাড়বে, এগুলো ইনভেস্টিগেশনে আসতে হবে। আর আরেকটা যেটা করতে হবে সেপটিক স্ক্রিন করতে হবে, সেপসিস আছে কিনা অ্যাসোসিয়েটেড বা সেপসিসের জন্যই জন্ডিস হলো কিনা। এই হচ্ছে যে আমরা ইনভেস্টিগেশন করব। স্পেশাল কিছু কনসিডারেশন আছে যে থাইরয়েড ফাংশন আমরা সাসপেক্ট করি যে থাইরয়েড ফাংশন টেস্ট করব, যদি আমরা মনে করি এটা কোনো মেটাবলিক ডিজিজ গ্লাক্টোসিমিয়া হয়েছে তাহলে আমরা তার জন্য প্রসিড করব, ঠিক আছে। এটার জন্য যদি মনে করি এটা G6PD ডেফিসিয়েন্সি হয়েছে তাহলে G6PD লেভেল আমাকে দেখতে হবে। কনজুগেটেড হাইপারবিলিরুবিনে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে ইন্টেরিয়র যে ইনফেকশন, এটা বড় কাজ, তাহলে ইন্টেরিয়র ইনফেকশন টর্চ ইনফেকশন যেন টর্চ স্ক্রিন করব। আমরা লিভারে যদি হেপাটাইটিস হয় এটা টর্চ ইনফেকশনের কারণে হেপাটাইটিস হতে পারে, ইডিওপ্যাথিক কোনো কারণ ছাড়া বোঝা যায় না, কোনো কারণ এখনো ডিটেক্ট হয় না, এটা গ্রুপটাকে নাম দিয়েছে বড় একটা কজ ইডিওপ্যাথিক নিওনাটাল হেপাটাইটিস। তাই সেই ক্ষেত্রে হেপাটাইটিসে যে ইনভেস্টিগেশন গুলো আমরা এটা করব। কিছু ইনবর্ন এরর অফ মেটাবলিজম আছে, এটা একটু টাফ, ইনবর্ন এরর অফ মেটাবলিজম এটা আমরা এখানে ডিসকাস না করি, এটা আমাদের ইয়াতে আসবে, ঠিক আছে। এগুলো আমাদের ইনভেস্টিগেশন প্ল্যান। আর একটা হচ্ছে যে বেড সাইড একটা টুল, সেটা অনেক আগে থেকে ডেভেলপ করতে চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে এটা এতটা অথেন্টিকেটেড রেজাল্ট দেয় না, সেজন্য জাস্ট নামটা আমরা জেনে রাখি। ট্রান্সকিউটিনিয়াস বিলিরুবিনোমিটার একটা আছে, জাস্ট হচ্ছে এই একটা স্ট্রিপের মতো স্কিনের কালারের সাথে ম্যাচ করে এখানে তাদের সেরাম বিলিরুবিন লেভেলটাকে মানে ইয়াটা বেবির কতটুকু সেরাম বিলিরুবিন লেভেল হতে পারে তারা একটা গেস করে। এটার নাম হচ্ছে, এটা নন ইনভেসিভ মেজারমেন্ট অফ জন্ডিস, ট্রান্সকিউটিনিয়াস বিলিরুবিনোমিটার। এটা দিয়ে সেরাম বিলিরুবিন জাস্ট একটা স্ক্রিনিং টুল হিসাবে করা যায়। কেমন তার সেরাম বিলিরুবিন লেভেল জাস্ট ম্যাচিং, আর জাস্ট আমরা কালার দেখে দেখে সেরাম এত হলে এত, এটা গ্রিন হলে ইয়েলো হলে রেড হলে এরকম একটা ম্যাচিং এটা করা যায়। তার নাম হচ্ছে ট্রান্সকিউটিনিয়াস বিলিরুবিনোমিটার। কিন্তু এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ, তো যেটা না কিছুটা এক্সপেন্সিভ আছে, কিন্তু যেটা পোর্টেবল রিচার্জেবল বা ব্যাটারি ড্রাইভেন, কিন্তু এটা অ্যাকসেপ্টেন্সি অত না, কারণ এটা হচ্ছে রিডিংটা সবসময় অ্যাকুরেট রেজাল্ট দেয় না।
এখন আমরা তাহলে ইনভেস্টিগেশন পড়ে ফেললাম, কজেস অফ জন্ডিস ইনভেস্টিগেশন। এখন ট্রিটমেন্ট। হ্যালো হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে তো? স্যার। ওকে, আমাদের তো কতক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারবো? আজকে কি এক্সট্রা টাইম কিছু কন্টিনিউ করা যাবে? পরে ক্লাস আছে। ইয়েস স্যার, পরে গাইনি ক্লাস আছে স্যার। কথা হয়েছে ম্যাডামরা কখন শুরু করবে, কি 10 মিনিট পাওয়া যাবে? স্যার ম্যাডাম বলছেন 11টার মধ্যে জয়েন করবেন আর কি। আচ্ছা, যা ম্যাডাম আমাকে টিকা দেন, তাহলে আমি একটু কন্টিনিউ করি 3 মিনিট। এখন হচ্ছে ট্রিটমেন্ট। এখন হচ্ছে এই ট্রিটমেন্ট মেইনলি হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনের জন্য। ফিজিওলজিক্যাল জন্ডিসের জন্য কোনো ট্রিটমেন্ট লাগে না, জাস্ট কাউন্সিলিং। তাকে বলতে হবে যে এত পার্সেন্টেজে জন্ডিস হয়, এটা এতটুকু পর্যন্ত বাড়বে, 5 দিন পর্যন্ত 6 দিন পর্যন্ত বাড়বে, লেভেলটা 8 থেকে 10 মিলিগ্রাম পার ডে এর বেশি হবে না, এবং 8 থেকে 10 দিনের মধ্যে ডিসঅ্যাপিয়ার করে যাবে। এই জন্য জাস্ট আপনি বেবিটাকে ফিডিং এনশিওর করবেন, বেবিটাকে গরম রাখবেন, পার্সোনাল হাইজিনটা মেনটেন করবেন। এটা বলে আপনি, যদি এরপরে জন্ডিস থাকে তাহলে হচ্ছে, যদি বেশি হলুদ হয় তাহলে আমাদের কাছে আসবেন, জাস্ট কাউন্সিলিং। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিসের ট্রিটমেন্ট। আর যে এখন যদি ফিজিওলজিক্যাল না, আদার দ্যান ফিজিওলজিক্যাল জন্ডিস, যেখানে সেরাম বিলিরুবিন লেভেল অনেক বেশি হয়ে যেতে পারে, যেটা কার্নিক ট্রাস করতে পারে, তাহলে হচ্ছে আমাকে মেজার্স নিতে হবে, কিছু ইন্টারভেনশন তাকে করতে হবে সেরাম বিলিরুবিনটাকে কমানোর জন্য। সেটা হচ্ছে যে আমার কি মেজার্স আছে, ফটোথেরাপি আছে আমার, খুবই এটা ফটোথেরাপি খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে ফটোথেরাপি যদি ফেল করে, বা প্রথমে যদি সেরাম বিলিরুবিন লেভেল খুব বেশি হয়, যে ফটোথেরাপি এটাকে কমাতে সক্ষম হবে না র্যাপিডলি, তাহলে হচ্ছে সাথে সাথে আমরা ফটোথেরাপি শুরু করব, এবং এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের জন্য আমরা অ্যারেঞ্জ করব। প্যারেন্টসকে বলবো যে এই ব্লাড গ্রুপ লাগবে, তাকে রক্ত চেঞ্জ করতে হবে, এটা আমাদের সমস্ত ব্যবস্থা অ্যারেঞ্জ করতে হবে যে এক্সচেঞ্জ ট্রান্সফিউশনের জন্য। তা ফটোথেরাপি কিভাবে, এটা আমরা এখান থেকে এটা স্কিপ করি। এটা ফটোথেরাপি কিভাবে কাজ করে, তা ডেফিনিট ট্রিটমেন্ট হচ্ছে ফটোথেরাপি অ্যান্ড এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। ফটোথেরাপি হচ্ছে যে আমরা বলছিলাম সেরাম বিলিরুবিন হচ্ছে আনকনজুগেটেড বা ইনডাইরেক্ট বিলিরুবিন লেভেল, তাই না? তাহলে এই ইনডাইরেক্ট বিলিরুবিন লেভেলটাকে এমন একটা প্রসেসে আমরা দেখা যাচ্ছে, ফটোথেরাপি কাজ করে হচ্ছে যে বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিন স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যুতে ডিপোজিট আছে, এটার উপরে আল্ট্রাভায়োলেট রে যদি আমি তাকে এক্সপোজ করি, এটা ফটোথেরাপি হচ্ছে আল্ট্রাভায়োলেট রে, এখানে ওয়েভ লেন্থ একটা আছে, এই ওয়েভ লেন্থে যদি তাকে এক্সপোজ করা হয়, যে আনকনজুগেটেড বিলিরুবিন ডিপোজিটেড হয়ে আছে স্কিন আর সাবকিউটেনিয়াস টিস্যুতে, এই আল্ট্রাভায়োলেট রে করবে কি, এই বিলিরুবিন লেভেল মলিকুলার কিছু চেঞ্জ করবে। এটা হচ্ছে ফটো আইসোমারাইজেশন, মানে আইসোমারাইজেশন প্রসেসে তার স্ট্রাকচারাল কিছু চেঞ্জ করবে, যেটা চেঞ্জ করার পরে সেটা ওয়াটার সলিবল হয়ে যাবে, আর লিপিড স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যুতে লিপিড সলিবল প্রোডাক্ট হিসাবে সেখানে ডিপোজিট হতে পারবে না। এখানে দেখা যাবে যে এখান থেকে সে ব্লাড সার্কুলেশনে চলে আসবে, কারণ ব্লাডে তো অনেক বেশি লেভেল অফ আনকনজুগেটেড বিলিরুবিন আছে। আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে যে হ্যাভ হাই প্রিডিলেকশন বা অ্যাফিনিটি টু ডিপোজিট ইন দ্য স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু, মানে ফ্যাটি টিস্যুতে ডিপোজিট হওয়ার জন্য তাদের বেশি অ্যাফিনিটি আছে। ফলে ব্লাডে যেগুলো আনকনজুগেটেড বিলিরুবিন ছিল, এখানে স্কিন আর সাবকিউটেনিয়াস টিস্যুতে যে ডিপোজিট হবে, আর এখানে যেটা ওয়াটার সলিবল হয়েছিল এটা ব্লাডে চলে আসবে। যখন ওয়াটার সলিবল, সেটা কিডনি দিয়ে ফিল্ট্রেশন হয়ে বের হয়ে যাবে, এবং তাদের কোনো গ্লুকুরোনাইড কনজুগেশন লিভারে লাগবে না। তাহলে ফটোথেরাপি কিভাবে কাজ করে, এটা লাইট অফ ফটো আইসোমারাইজ, যেটা হচ্ছে বিলিরুবিন কে কনভার্ট করবে ইন এ ফর্ম দ্যাট আর মোর ওয়াটার সলিবল এন্ড ক্যান বি এক্সক্রিটেড র‍্যাপিডলি বাই দ্য লিভার উইদাউট গ্লুকুরোনাইড কনজুগেশন। ঠিক আছে, কোনো কনজুগেশন ছাড়া এটা হচ্ছে যে একটা কিডনি দিয়ে যাবে, আর একটা হচ্ছে ইন্টেস্টাইনেও আপনার এক্সক্রিশন হয়ে যাবে। ঠিক আছে, ইট প্রোভাইড ডেফিনিট ট্রিটমেন্ট হচ্ছে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া হচ্ছে ফটোথেরাপি। এখন ফটোথেরাপি হচ্ছে যে আমরা কখন দিব, এটা একটা ইন্ডিকেশন আছে। যদি আমরা বলছি যে ফিজিওলজিক্যাল জন্ডিস তো 8 থেকে 10 মিলিগ্রাম পার ডে, এটা লাগার কথা না, কিন্তু এটা হচ্ছে আমার একটা বেবি জন্ডিস ট্রিটমেন্ট করতে গেলে অনেকগুলো ফ্যাক্টর কনসিডার করতে হবে। বলছিলাম যে তার সেরাম বিলিরুবিন লেভেল কত, ডেট অফ অনসেট অফ দ্য জন্ডিস, কতদিন বয়সে আসলো, কত হারে কি হারে রেট অফ রাইজ অফ সেরাম বিলিরুবিন লেভেল, কি হারে এটা বাড়লো, এটা কি কারণে হয়েছে, এবং যার উপরে জন্ডিস হয়েছে তার বার্থ ওয়েট কত, তার জেস্টেশনাল এজ কত, তার সিস্টেমিক কন্ডিশনটা কেমন, সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে, এতগুলো ফ্যাক্টর কনসিডার করে আমরা ফটোথেরাপি শুরু করব বা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন শুরু করব, কনসিডার করে দেখে আমাদের কনসিডার করতে হবে। এখানে আমার একটা ফটোথেরাপি মেশিন দিয়ে আমরা ফটোথেরাপি দিচ্ছি, এটা অল্প জন্ডিস লেভেলে গেটিং ফটোথেরাপি। এখানে আমরা সাধারণত ব্লু স্পেকট্রাম লাইট, এখানে যে তার ওয়েভ লেন্থ সাধারণত যেটা লাগে, এটা কত ডিস্টেন্সে থাকে বেবি থেকে, এই লাইটের ডিস্টেন্স হবে 25 থেকে 45 সেন্টিমিটার।
অ্যাভারেজে 30 সেন্টিমিটার, তাই না? আমরা সাধারণত 1 হাতের মতো বেশি ডিস্টেন্স, আমাদের যে হাত 1 হাত পর্যন্ত বেবি থেকে ডিস্টেন্স থাকবে, এবং টার্গেট হচ্ছে আমরা যত বেশি এরিয়া স্কিনটাকে এক্সপোজ করতে পারবো এই আলট্রাভায়োলেট রে, তত কিন্তু বেশি আমার এফিকাসি পাবো, জন্ডিসটা তত কমবে। এবং যত বেশি সময় জন্ডিসের লেভেল যত বেশি হবে, তাহলে তত বেশি ফটোথেরাপি দিতে হবে। এটা সিঙ্গেল মেশিন দেওয়া হতে পারে, সিঙ্গেল ফটোথেরাপি, ডাবল ফটোথেরাপি, এটা অপশন আছে। এবং ওয়েভ লেন্থটা বলছিলাম কত, 450 থেকে 512 এরকম, অ্যারাউন্ড 480 ওয়েভ লেন্থের, ন্যানোমিটার ওয়েভ লেন্থে ফটো মানে আলট্রাভায়োলেট রেগুলো ব্যবহার করা হয়। ডিস্টেন্স বলছি 25 থেকে 45 সেন্টিমিটার, এবং এটাকে আমাদের গাইডলাইনে কিন্তু আছে 15 মিনিট রাখবো আর 45 মিনিট রাখবো, 15 মিনিট বাইরে, এটা না, শুধু হচ্ছে যে আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু এক্সপোজ দ্য বেবি আলট্রাভায়োলেট লাইট। এখানে শুধু খাবারের জন্য, ব্রেস্ট ফিডিং এর জন্য এবং ন্যাপি চেঞ্জ করার জন্য বের করবো, আর পুরোটাই আমরা কিন্তু ফটোথেরাপির নিচে রাখবো। তাহলে এটা হচ্ছে ফটোথেরাপি কিভাবে কাজ করে। আমি বলছি যে এটাকে হচ্ছে যেটা লিপিড সলিবল ছিল, এই আনকনজুগেটেড বিলিরুবিনটাকে এটাকে কনভার্ট করে হচ্ছে ওয়াটার সলিবল, এটাকে কনভার্ট করে দ্যাট ক্যান ইজিলি এক্সক্রিটেড বাই দ্য কিডনি। এখন এটা হচ্ছে আর একটা ফটোথেরাপি ইউনিট, এটা রাখা হয়েছে, বেবিটা কিন্তু এক্সপোজ, শুধু চোখটা ঢেকে দেওয়া হয়েছে, কারণ বলা হচ্ছে আলট্রাভায়োলেট রেতে রেটিনাল কিছু চেঞ্জ করতে পারে, ড্যামেজ করতে পারে। জি, ও শুরু হয়েছে, তাহলে কি আমি শেষ করে দিই, তার নিউরোলজি জন্ডিস শেষ করে দিই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে। জি।